হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের জন্য আমি শুরু করেছি এসএসসি জিডি পরীক্ষার জন্য মেগা রিভিশন ক্লাস, যেখানে লাস্ট দুদিনে আমরা 200 প্রশ্ন রিভিশন করেছি। জিকে দুদিনে 100 করে 200 প্রশ্ন রিভিশন করেছি। আজ আমরা করব শুধুমাত্র ইতিহাস থেকে বাছাই করা বিগত বছরের 40টি জিকের প্রশ্ন। তো মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত দেখবে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লাস্ট দিয়ে মন দিয়ে দেখবে, আর আমি প্রত্যেকটা প্রশ্ন বলবো, 5-6 সেকেন্ড সময় দেব, তার মধ্যে তোমরা উত্তরটা চিন্তা ভাবনা করবে, তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলে দেবো, ঠিক আছে? তো বেশি ডিটেলসে যাব না, শুধুমাত্র প্রশ্ন বলবো, তারপর তোমাদের উত্তর বলবো। আর দেখো, 2021 সালের যে এসএসসি জিডি পরীক্ষা হয়েছিল, 2023 সালের যে এসএসসি জিডি পরীক্ষা হয়েছিল, এই পিডিএফগুলো যদি তোমরা সংগ্রহ করতে চাও, যেখানে দুটো ইয়ার মিলিয়ে মোট 3095টি জিকে রয়েছে, সেই পিডিএফ আমরা খুব ভালোভাবে তৈরি করেছি। খুব সহজেই তোমরা প্রিন্ট করে বের করতে পারবে, ইজিলি প্রিন্টেবল এই পিডিএফটা। তো এই পিডিএফ যদি নিতে চাও, তোমাদের 90 টাকা পেমেন্ট করতে হবে। 90 টাকা পেমেন্ট করতে হবে আমাদের এই নাম্বারে 8972745454, এই নাম্বারে 90 পেমেন্ট করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে। তাহলে মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো ক্লাস শুরু করার আগে, ঠিক আছে, যেটা হচ্ছে 2023 সালের, যদি সম্পূর্ণ 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারবুক তোমরা কালেক্ট করতে চাও, সেটাও আমাদের কাছে পেয়ে যাবে। আমাদের 59 পে করতে হবে, সেই একই নাম্বারে পে করতে হবে। এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারেই 59 পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর স্ক্রিনশট আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে হবে। আধ ঘন্টার মধ্যে তোমরা পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করব। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আজকের প্রথম ইম্পর্টেন্ট প্রশ্নটা কি আছে দেখো, নিম্নের কোন মৌর্য শাসকের সময়কালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? ঠিক আছে, আমাদের যদি রাজবংশ বলা হয়, তো প্রথম রাজবংশ আসছে হর্ষঙ্ক বংশ। 3 নম্বর বংশটাই হচ্ছে মৌর্য বংশ। এই মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যর পর আসছে বিন্দুসার, তার পুত্র হচ্ছেন অশোক। তো সম্রাট অশোক তিনি কলিঙ্গ যুদ্ধ করেছিলেন, ঠিক আছে? অশোক, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিলেন, এবং কলিঙ্গ যুদ্ধে প্রচুর প্রাণহানির ফলে তিনি কলিঙ্গ যুদ্ধের পর, আগে অশোককে চণ্ডাশোক বলা হতো, তারপর তিনি ধর্মনিবেশে মনোনিবেশ করেন, বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন, এবং তিনি পরে ধর্মাশোকে পরিণত হন, ঠিক আছে? নেক্সট প্রশ্নটা কি আছে দেখো, পরবর্তী প্রশ্ন আমরা দেখব। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 2 নম্বর প্রশ্ন বলছে যে ব্রিটিশ ভারতে নিম্নের কে প্রথম ভারতীয় হিসেবে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নিযুক্ত হয়েছিলেন? প্রথম ভারতীয় হিসেবে কে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নিযুক্ত হয়েছিলেন? আইসিএস পরীক্ষায় প্রথম নিযুক্ত হয়েছিলেন কে? এখানে প্রশ্নটা কিন্তু কে পাস করেছিলেন নয়, এখানে প্রশ্ন হচ্ছে কে নিযুক্ত হয়েছিলেন, ঠিক আছে? কারেক্ট আনসার হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম আইসিএস পরীক্ষায় নিযুক্ত হয়েছিলেন পাস করার পর, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এখানেই আজকের হোমওয়ার্কটা তোমাদের দিয়ে দেবো। প্রত্যেকে কমেন্ট করবে যে ভারতের কাকে সিভিল সার্ভিসের জনক বলা হয়, বা ভারতে প্রথম কে সিভিল সার্ভিস প্রবর্তন করেন। এই প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? এটা হচ্ছে আজকের হোমওয়ার্ক। 3 নম্বর দেখো, জুয়ান জং এর মতে নালন্দা বৌদ্ধ বিহারের ড্যাশ নতুন প্রবেশকারীদের কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেন, যার উত্তর দেওয়া খুবই কঠিন ছিল। তার মতে, জুয়ান জাং এর মতে নালন্দা বৌদ্ধ বিহারের ড্যাশ নতুন প্রবেশকারীদের, মানে নালন্দা বৌদ্ধ বিহারে যারা নতুন প্রবেশকারী আসতো, তাদেরকে একটা কঠিন প্রশ্ন করা হতো, যার উত্তরটা দেওয়া খুবই কঠিন ছিল, ঠিক আছে? কে এই প্রশ্নটা করতেন গেট কিপার। কে? যিনি গেট কিপার ছিলেন, সেই গেট কিপার নতুন প্রবেশাধিকার এলে তাকে প্রশ্ন করতেন। 4 নম্বর প্রশ্নে চলে যাব দেখো, মেঘদূত কার লেখা? মেঘদূত বা মেঘদূতম, ঠিক আছে? মেঘদূত কার লেখা বলতে হবে। কারেক্ট আনসার, সঠিক উত্তর কি হবে? মেঘদূত হচ্ছে কার লেখা? চলো, অতি সহজ প্রশ্ন ছিল এটাও। কালিদাসের লেখা হচ্ছে মেঘদূত। অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, এগুলো সবগুলোই হচ্ছে কালিদাসের লেখা।
5 নাম্বার প্রশ্নে চলে যাব। লাস্টে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কার কতগুলো ঠিক হলো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্রত্যেকে এভরিওয়ান আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করে যাবে। 5 নাম্বার হচ্ছে নিম্নের কোন ভারতীয় শাসককে ভারতের নেপোলিয়ান বলা হয়? আমরা জানি নেপোলিয়ান গ্রিক শাসক, বিখ্যাত গ্রিক শাসক ছিলেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কাকে ভারতের নেপোলিয়ান বলা হচ্ছে? কি হবে কারেক্ট আনসার? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। শ্রেষ্ঠ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। নেক্সট দেখব আমরা, স্বামী দয়ানন্দ সরস্বতী ড্যাশ একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন যা হিন্দু ধর্মের সংস্কারের চেষ্টা করেছিল। অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রতিষ্ঠা করা সংগঠনটার নাম কি? কি কারেক্ট আনসার হবে? আর্য সমাজ। এই আর্য সমাজ বা আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, স্বামী দয়ানন্দ সরস্বতীর একটা উক্তি আছে যেটা বারবার বিভিন্ন সময় পরীক্ষায় আসে, বেদে ফিরে যাও বা ব্যাক টু বেদাস, এই প্রশ্নটা পরীক্ষায় আসে। এটা কে বলেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। 7 নম্বর হচ্ছে কোন ভারতীয় বংশোদ্ভূত শিখকে বন্যা, দাবানল, খরা এবং কোভিড-19 দ্বারা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সহায়তা করার জন্য, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ঢুকে গেছে একটা মিস্টেক হয়ে, এটা কিন্তু ইতিহাসের প্রশ্ন নয়। ঠিক আছে, সহায়তা করার জন্য নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার পুরস্কার 2023 দেওয়া হয়েছে। এটাও তোমাদের এসএসসি জিডির পরীক্ষায় বিগত বছরে এসছে। এটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ঢুকে গেছে মাঝে। আর এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে কি দেখো, শিখ যেহেতু অমর সিং নাম হচ্ছে, ঠিক আছে, একে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। 8 নম্বর, কত সালে গান্ধী আরউইন চুক্তি হয়েছিল? গান্ধী এবং মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে একটা চুক্তি হয়েছিল, এটা কত সালে হয়েছিল? কারেক্ট আনসার হবে 1931। 1931 সালে মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে একটা চুক্তি হয়েছিল, যখন সেই গোল টেবিলগুলো চলছিল 1930, 31, 32, এই সময় গোল টেবিলগুলো হয়েছিল, বৈঠকগুলো, সেই সময়ই চুক্তিটা হয়েছিল। 9 হচ্ছে নিম্নের মধ্যে কোন গ্রিক শাসক মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছে? মেগাস্তিনিস কার রাজসভায় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। তিনি কি লিখেছিলেন? ইন্ডিকা গ্রন্থ লিখেছিলেন। ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা কোন ইতিহাস জানতে পারি? মৌর্য বংশের ইতিহাস, চন্দ্রগুপ্ত মৌর্যের ইতিহাস, এখান থেকে আমরা জানতে পারি। তো এই যে মেগাস্তিনিসকে কে পাঠিয়েছিলেন? পাঠিয়েছিলেন সেলুকাস নিকেটার। গ্রিক শাসক সেলুকাস নিকেটার মেগাস্তিনিসকে পাঠিয়েছিলেন। 10 দেখো, হর্ষবর্ধন ড্যাশ হর্ষবর্ধন আদালতে অনেক সময় কাটিয়েছেন এবং তিনি যা দেখেছেন তার বিশদ বিবরণ রেখে গেছেন। অর্থাৎ এই যে অপশনগুলো আছে এদের মধ্যে কে হর্ষবর্ধনের আদালতে বলতে কি, হর্ষবর্ধনের রাজসভায় অনেকটা সময় কাটিয়েছেন এবং যা তিনি পর্যবেক্ষণ করেছেন, যা দেখতে পেয়েছেন সবকিছু লিখে রেখেছেন। কে ছিলেন এই ব্যক্তি? জুয়ান জং। কারেক্ট আনসার কি হবে? জুয়ান জং। নেক্সট প্রশ্ন আমরা দেখব 11, লর্ড ডালহৌসি কোন সালে ঝাঁসিকে অধিগ্রহণ করেন সত্য বিলোপ নীতির অধীনে? সত্য বিলোপ নীতি মানে ডক্ট্রিন অফ লেপস। সত্য বিলোপ নীতিটা লর্ড ডালহৌসি প্রবর্তন করেছিলেন। এই নীতি মানে হচ্ছে যদি কারো পুত্র সন্তান না থাকে তাহলে সেই রাজার রাজত্বকে ইংরেজরা দখল করবে। এটাই হচ্ছে লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতি। এর মাধ্যমে ঝাঁসিকে প্রথম অধিগ্রহণ করেছিল। কত সালে ঝাঁসিকে অধিগ্রহণ করা হয়েছিল? কারেক্ট আনসার কি হবে? 1854। 1854 সালে ঝাঁসি অধিগ্রহণ করেছিল। 12 নম্বর দেখো, নিম্নের কোন বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1857 সালে কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল? দেখো, হিন্দু কলেজ 1817, কলকাতা মেডিকেল কলেজ 1835, কলকাতা বিশ্ববিদ্যালয় 1857। তাহলে এখানে কি আছে? এই 1857 সালে কলকাতা, মাদ্রাজ এবং বোম্বে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। তো এখানে বোম্বে যেহেতু অপশনে আছে তাই আমরা বোম্বে করব। কলকাতা বা মাদ্রাজ যদি থাকতো অপশনে তাহলে সেটাই উত্তর। 13 দেখো, নিম্নের কে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন? শুঙ্গ বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন?
সঠিক উত্তর হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। 14 নম্বর প্রশ্ন দেখব, মৌর্য সাম্রাজ্য এত বড় হওয়ায় বিভিন্ন অংশ ভিন্ন ভিন্নভাবে শাসিত হতো। ড্যাশ আশেপাশের এলাকা সম্রাটের সরাসরি নিয়ন্ত্রণে থাকতো। অর্থাৎ মৌর্য সাম্রাজ্যটা বিশাল বড় আকার নিয়েছিল, সেই জন্য মৌর্য সাম্রাজ্যটাকে বিভিন্নভাবে ভাগ করে শাসন করা হতো। তো কোন আশেপাশের এলাকাটা সম্রাট সরাসরি শাসন করতেন, অর্থাৎ রাজধানী এরিয়া হবে এটা। রাজধানী এরিয়া যেটা ছিল পাটলিপুত্র, মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র, সেই পাটলিপুত্র মানে সম্রাট নিজে শাসন করত। আগে রাজধানী ছিল রাজগৃহ, তারপর পাটলিপুত্র করা হয়েছিল। 15 দেখো, খলিফার সাময়িক ক্ষমতা রক্ষার জন্য ড্যাশ সালে বোম্বেতে একটি খলিফাত কমিটি গঠন করা হয়েছিল, বা এটা হবে খিলাফত। খিলাফত আন্দোলন এখান থেকেই শুরু, এই খিলাফত কমিটির পর। খিলাফত আন্দোলনটা মানে হচ্ছে খলিফার সম্মান রক্ষা করা। এটা বোম্বেতে কত সালে হয়েছিল? বোম্বেতে এই আন্দোলনের শুরু হয়েছিল মার্চ 1919 সালে। এই 1919 সালেই হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। সালটা অতি গুরুত্বপূর্ণ একটা সাল। 16 দেখব, স্বদেশী আন্দোলন কোন অঞ্চলের মানুষের ওপর সর্বাধিক প্রভাব ফেলেছিল? স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গ হলো কবে? 1905 সালে। তারপর স্বদেশী আন্দোলন শুরু হলো 1911 সালে, বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল। তো স্বদেশী আন্দোলনের কোন অঞ্চল, সরি এটা কি আমি একটু ডিটেলসটা ভুল বললাম, হয়তো ভুল বললাম, ঠিক আছে। এই যে সালগুলো ঠিকই বলেছি, বঙ্গভঙ্গ আন্দোলনটা আর এই বিরোধিতাটা ঠিকই বললাম। স্বদেশী আন্দোলন কোন অঞ্চলের মানুষের ওপর বেশি প্রভাব ফেলেছিল? তো এটা হচ্ছে বাংলার মানুষের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল। 17 নিম্নের কোন চালুক্য রাজার প্রশস্তি রচনা করেছিলেন রবি কীর্তি? কোন চালুক্য রাজার প্রশস্তি রচনা করেছিলেন রবি কীর্তি? চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর। চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর প্রশস্তি রচনা করেছিলেন রবি কীর্তি। 18 হচ্ছে, কত সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল? মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে কত সালে লখনৌ চুক্তি হয়েছিল? লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানীর নাম। গোমতী নদীর তীরে লখনৌ শহরটি অবস্থিত। ঠিক আছে, তো কত সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তিটা হলো? সালটা হচ্ছে কত সালে? 1916 সালে। এই 1916 সালে চুক্তিটা হয়েছিল। 19 নাম্বার দেখব, মেগাস্থেনিসের মতে রাজকীয় শোভাযাত্রায় চন্দ্রগুপ্ত মৌর্যের হবে এটা। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রহরী ড্যাশ সোনা ও রৌপ্য দিয়ে সজ্জিত। মেগাস্থেনিসের মতে রাজকীয় শোভাযাত্রা যখন হতো চন্দ্রগুপ্তের সময়, সেই চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রহরী ড্যাশ সোনা ও রৌপ্য দিয়ে সজ্জিত থাকত। হাতি, ঘোড়া, বুল নাকি বাঘ? তো চন্দ্রগুপ্তের প্রহরীগুলো ছিল হাতি, সেই হাতি হচ্ছে সোনা রূপ দিয়ে সজ্জিত করা থাকতো। 20 হচ্ছে, চোল আমলে মুভেন দাভেলান এবং আরাইয়ার ডেস এর উপাধি। এই উপাধিগুলো কাজ ছিল চোলদের সময়। মনে রাখবে তোমাদের এসএসসির পরীক্ষায়, বিশেষ করে এসএসসির পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসে প্রাচীন ভারতের ইতিহাস থেকে। প্রাচীন ভারতের ইতিহাস, তারপর হচ্ছে এই যে প্রতিবাদী আন্দোলনের সময় বিভিন্ন যে বংশগুলো হয়েছিল, দক্ষিণ ভারতের ইতিহাস থেকে, চোল, চালুক্য, এগুলো থেকে প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে। মৌর্য যুগ থেকে কিছু কিছু প্রশ্ন আসে, মোগল যুগ থেকে কিছু কিছু আসে, সুলতান আমল থেকে খুব কম প্রশ্ন আসে, আর আধুনিক ভারতের ইতিহাস থেকে সব থেকে বেশি প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস থেকে। 20 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে ধনী জমিদার। ধনী জমিদারদের মুভেন দাভেলন এবং আরাইয়ার বলা হতো। 21 প্রশ্ন দেখব, মধ্য ভারতে বস্তার বিদ্রোহ শুরু হয় কত সালে? মধ্য ভারতে কত সালে বস্তার বিদ্রোহ শুরু হয়েছিল? কারেক্ট আনসার হবে 1910 সালে মধ্য ভারতে বস্তার বিদ্রোহ শুরু হয়েছিল। 22 হচ্ছে, মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, তারপর হচ্ছে বিন্দুসার, তারপর অশোক, শেষ শাসক হচ্ছেন বৃহদ্র। মৌর্য বংশের শেষ শাসক বৃহদ্র। 23 নাম্বার, ব্রিটিশদের দ্বারা পাস করা নিম্নলিখিত কোন আইন ভারতীয়দের অস্ত্র রাখার অনুমতি দেয় না?
অর্থাৎ ভারতীয়রা কোনো রকমের কোনো অস্ত্র রাখতে পারবে না। এটা কোন আইন? ব্রিটিশরা একটা আইন পাস করেছিল 1878 সালে, যেটা হচ্ছে অস্ত্র আইন 1878 নামে পরিচিত। এই আইন অনুযায়ী ভারতীয়দের কাছে কোনো রকমের অস্ত্র রাখতে পারবে না ভারতীয়রা। 24 হচ্ছে শুঙ্গ বংশের প্রথম শাসক কে ছিলেন? তো শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিল কে? পুষ্যমিত্র শুঙ্গ। এই শুঙ্গ বংশের প্রথম শাসক তাহলে কে হবে? পুষ্যমিত্র শুঙ্গই হবে। প্রশ্নটা রিপিট হয়েছে। 25 দেখো, বুদ্ধচরিতের রচয়িতা অশ্ব ঘোষ কার রাজসভায় ছিলেন? অশ্ব ঘোষ হচ্ছে কনিষ্কের রাজ্যসভায়। ঠিক আছে। দ্বিতীয় পুলকেশীর সময় হচ্ছে রবি কীর্তি। হর্ষবর্ধনের সময় এসেছিলেন হিউয়েন সাং। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময় এসেছিলেন ফাহিয়েন। এগুলো মনে রাখতে হবে। 26 নাম্বার দেখবো আমরা, এই কনিষ্ক শকাব্দ প্রচলন করেছিলেন 78 খ্রিস্টপূর্বাব্দে। 26 দেখো, ড্যাশ সালে সাঁওতাল নামে উপজাতীয় গোষ্ঠী বিদ্রোহ করেছিল। সাঁওতালরা কত সালে উপজাতীয় গোষ্ঠী বিদ্রোহটা করেছিল? কত হবে সালটা? 1855 সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তাহলে প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক সেখানে আমি দিয়ে দেবো, সেখান থেকে ক্লাসগুলো দেখে নিও। 27 হচ্ছে তানসেনের আসল নাম কি ছিল? এর আগে আমরা 2021 সালের পুরোটা করেছি, 2023 সাল করেছি, 200 টপ কারেন্ট অ্যাফেয়ার্স করেছি, 200 মেগা রিভিশন করেছি, জিকের এতগুলো ক্লাস আমরা করেছি এখান থেকে। তানসেনের আসল নাম কি ছিল? বিখ্যাত বাদক তানসেন, বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন এর আসল নাম ছিল রামতনু পান্ডে। কি নাম ছিল? রামতনু পান্ডে। 28 দেখব, বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা কাদের পরাজিত করেছিল? বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা কাদের পরাজিত করেছিল? বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা ফরাসিদের পরাজিত করেছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ফরাসিদের পরাজিত করেছিল। 29 দেখবো আমরা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে ঘটেছিল। জালিয়ানওয়ালাবাগ স্থানটি কোথায় অবস্থিত? একটু আগেই বললাম জালিয়ানাবাগের যে হত্যাকাণ্ড সেটা 1919 সালে হয়েছিল। এই জালিয়ানাবাগ স্থানটি কোথায় অবস্থিত? হরিয়ানা, পাঞ্জাব, বিহার মধ্যে। অতি সহজ প্রশ্ন, হরিয়ানাতে অবস্থিত, পাঞ্জাবে অবস্থিত এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জেনারেল ব্রিগেডিয়ার ডায়ার এর নেতৃত্বে এটা করা হয়েছিল। প্রচুর প্রাণহানি ঘটেছিল। 30 হচ্ছে, দিল্লির বিখ্যাত মেহরৌলি লৌহস্তম্ভ কোন সময় নির্মিত হয়েছিল? কোন সময় দিল্লির বিখ্যাত মেহরৌলি লৌহস্তম্ভ নির্মাণ করা হয়েছিল? কারেক্ট আনসার কি হচ্ছে তাহলে? কারেক্ট আনসার হবে গুপ্ত যুগে বা গুপ্ত বংশের সময়কালে এই মেহরৌলি লৌহস্তম্ভটা দিল্লিতে নির্মাণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্নে দেখব আমরা 31 নাম্বার প্রশ্ন কি আছে, নিম্নের কোন সংস্থাটি 1867 সালে বোম্বেতে প্রতিষ্ঠা হয়েছিল? 1857 সালে বোম্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। 1867 সালে কি প্রতিষ্ঠা হয়েছিল? কারেক্ট আনসার হবে প্রার্থনা সমাজ। বোম্বেতে 1867 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এখানে একটা হোমওয়ার্ক দেবো তোমাদের, যে কমেন্ট করে জানাবে যে কে প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ। এটা তোমরা কমেন্ট করো কমেন্ট বক্সে। প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট, এই প্রশ্নের উত্তর কমেন্ট করো। 32 দেখো, পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরের পূর্বে দীর্ঘকাল মগধের রাজধানী কি ছিল? এটাও তোমাদের একটু আগেই তোমাদের পড়াতে গিয়ে আমি বললাম। চন্দ্রগুপ্তের মৌর্য বংশের রাজধানী পরে হচ্ছে পাটলিপুত্র, তার আগে কি ছিল? তার আগে ছিল রাজগৃহ। কি ছিল? রাজগৃহ ইজ দ্য কারেক্ট। এই পাটলিপুত্রর বর্তমান নাম অনেক সময় পরীক্ষায় আসে। পাটলিপুত্রর বর্তমান নাম হচ্ছে পাটনা। 33 নাম্বার, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কে? কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন? অতি সহজ প্রশ্ন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। 34, সম্রাট অশোক কার পুত্র ছিলেন? দেখতে পাচ্ছ প্রশ্নগুলো একই জায়গার থেকে বারবার প্রশ্ন দিয়েছে ইতিহাসের যতগুলো প্রশ্ন। সম্রাট অশোক বিন্দুসারের পুত্র ছিলেন। ঠিক আছে, বিন্দুসার। মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি ছিল? মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম হচ্ছে খুররাম। কি নাম? খুররাম।
36 শের খান কত সালে হুমায়ুনকে চৌসার যুদ্ধে পরাজিত হয়েছিল? দেখো, হুমায়ুন এবং শের খান বা শের শাহর মধ্যে দুবার যুদ্ধ হয়েছিল, এক হচ্ছে চৌসার যুদ্ধ, এক হচ্ছে বিলগ্রামের যুদ্ধ। তো দুটো যুদ্ধ মনে রাখতে হবে। চৌসার যুদ্ধ হচ্ছে 1539 সালে হুমায়ুন এবং শের খানের মধ্যে হয়েছিল। তো তাতে শের খান জয়ী হচ্ছে, তখন হুমায়ুন পালিয়ে যাচ্ছে, বনে বনে ঘুরে বেড়াচ্ছে। তারপর 1940 সালে আবার বিলগ্রামের যুদ্ধ হচ্ছে, তখন কিন্তু হুমায়ুন জয়ী হয়। নেক্সট দেখো, 1290 থেকে 1320 সাল পর্যন্ত দিল্লিতে কোন বংশ শাসন করেছিল? 1290 থেকে 1320 সাল পর্যন্ত দিল্লিতে খলজি বংশ শাসন করেছিল। কোন বংশ? খলজি বংশ। প্রথমে দিল্লিতে হচ্ছে দাস বংশ, 1206 সালে প্রতিষ্ঠা হচ্ছে দাস বংশ। কুতুবুদ্দিন আইবেক প্রতিষ্ঠা করছে। 1206 থেকে 1290 দাস, 1290 থেকে 1320 হচ্ছে খলজি বংশ। 38 দেখো, হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? হুমায়ুনের সমাধিটা কোথায় অবস্থিত? হুমায়ুনের সমাধি হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। একমাত্র মোগল সম্রাট যার সমাধি দিল্লিতে নেই, পাকিস্তানে আছে, সেটা হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সমাধি কিন্তু পাকিস্তান। 39 হচ্ছে, নিম্নের মধ্যে কে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন? এটাই প্রশ্নটা আবার রিপিট হলো। পুষ্যমিত্র শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। 40 দেখবো, ড্যাশ সালের ফেব্রুয়ারিতে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়? কত সালের ফেব্রুয়ারি মাসে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয়? কারেক্ট আনসার হবে 1922। 1922 সালের ফেব্রুয়ারি মাসে মহাত্মা গান্ধী এটা প্রত্যাহার করে নিচ্ছেন, কারণ দিল্লির আলিগড়ের কাছে অবস্থিত চৌরি চৌরা বলে একটা জায়গা, সেখানে একটা পুলিশ থানার উপর আক্রমণ হচ্ছে, মানে হিংসাত্মক ঘটনা কিছু ঘটছে, সেই জন্য মহাত্মা গান্ধী এটাকে প্রত্যাহার করে। তো আমাদের 40টা প্রশ্ন শেষ হলো। আগামীকাল এই ধরনের ক্লাস আবার দেওয়া হবে। তো প্রত্যেকদিন ক্লাসগুলো দেখো, অ্যাটেন্ড করো, প্রশ্ন উত্তর, এবং তাহলে বুঝতে পারবে যে কতগুলো ঠিক হচ্ছে ভুল হচ্ছে। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো।